আমি গণেশ মূর্তিতে দেখবো এটা একবারও ভাবিনি। শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। মানে মাথার খুলি, শরীরের যত হাড় গোড় রয়েছে সেটা দিয়ে এই জায়গাটা তৈরি। আমাদের জাতীয় পাখি ময়ূর পর্তুগালে বেরিয়ে গেছে। তারপর মাছের ওপর দাঁড়িয়ে, রুই না কাতলা। মানে একটা খুব হ্যাপিলি জিনিসটা শুরু হলো, তারপর যে এরকম মর্মান্তিক দিকে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি পর্তুগালের ওবিদোস নামে একটি শহরে, যেটা পর্তুগালের পশ্চিম অংশে অবস্থিত। একটু বোঝার সুবিধার জন্য বলাই যায় যে লিসবন থেকে এই শহরটি প্রায় ৮০ কিলোমিটার উত্তরের দিকে অবস্থিত। আর আজকের ওয়েদার খুব ভালো নয়, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। তো যাই হোক, এবার আমি যে জায়গাটা এসেছি সেই জায়গা সম্পর্কে তো বলবোই। জায়গাটা খুব ইউনিক আমার মনে হয়। আর যদি আপনাদের মধ্যে এই জায়গার কথা কখনো কেউ শুনে থাকেন বা জেনে থাকেন, আমাকে অবশ্যই জানাবেন। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ একটু অন্যরকম ব্লগ, আজ আমার ছাতা নিয়ে বৃষ্টি ভেজা ব্লগ। তো প্রথমে আমি যে জায়গাটা এসছি সেটা সম্পর্কে বলি। এই যে জায়গাটা, তার নাম হলো, ইংলিশে তার নাম বলা যায় বুদ্ধা ইডেন গার্ডেন। পর্তুগিজের নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আপনাদের যদি মনে থাকে 2001 সালে যখন আফগানিস্তানের তালিবানরা বামিয়াম নামে যে জায়গাটা ছিল, যেখানে বুদ্ধদেবের প্রচুর মূর্তি ছিল এবং প্রচুর হিস্ট্রি তারা সেখানে প্রিজার্ভ করে রেখেছিল, মানে অনেক অনেক আভিজাত্য ছিল জায়গাটায়, সেটাকে তারা ধ্বংস করতে শুরু করে এবং সেখানে যত বুদ্ধদেবের যত স্মৃতি ছিল, যত মূর্তি ছিল, সবকিছু কিন্তু তারা ধ্বংস করে দেয় একে একে। ঠিক তার কিছু বছর পরেই জন্ম হয় এই পার্কের। এই পার্কটা তৈরি হয়েছিল 2007 সালে, তার থেকে ঠিক 6 বছর পরে। আর এই পার্কটা যিনি তৈরি করেছিলেন তার নাম হলো হোসে বারার্ডো। হোসে স্পেলিংটা হলো JOSE টা এখানে আমরা বলবো জোসে, এখানে উচ্চারণ হয় হোসে। আর পার্কটা তৈরি হয়েছিল এই কারণেই, এটা একটা মানে ওই মর্মান্তিক একটা ঘটনা যে তালিবানরা সেখানে ঘটিয়েছিল, তার একটা রিয়াকশন হিসাবে উনি নিজে একা, এটা এমন না যে এখানে গভর্নমেন্ট থেকে এখানে কোনো পয়সা দিয়েছে ওনাকে বা কিছু, উনি নিজে একা নিজের পয়সায়, উনি একজন বিশাল কোটিপতি, তার নিজের পয়সায় এই পুরো পার্কটা উনি তৈরি করে। এই পার্কটার আয়তন হলো 87 একর, এত বড় এই পার্ক। আর এই পার্কে 200টার মতো বা 200টার ওপরে বুদ্ধদেবের মূর্তি আছে। আমার প্ল্যান ছিল যে এই পার্কটাতে হাঁটা, যেহেতু দেখাই যাচ্ছে আমার মানে কোনো কিছুই ঠিক নেই, ওয়েদারের কি জঘন্যতম অবস্থা, সেই জন্য এখানে ছোট ছোট ওই টয় ট্রেন যেগুলোকে আমরা বলি, ওরকম ট্রেনের ব্যবস্থা আছে। তো আমি সেই টিকিট কেটেছি। যদি হেঁটে ঘুরতাম 6.5 ইউরো নিত, টয় ট্রেনে নিয়েছে 12.5 ইউরো। তো এখন সেটাতেই উঠে যাব। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এবার আমি উঠে যাব। আর ভিজতে পারছি না, বাকি কথা এখানে উঠেই হবে। ট্রেনে উঠে গেছি, টয় ট্রেনে। ট্রেনও শুরু হয়ে গেছে, বেশ ফাঁকাই। আজকের ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো নয়। তো এই ট্রেনটা পুরো পার্কটার মাঝখান থেকেই ঘোরাবে আর কি, চারিধার ধরে ঘোরাবে এবং এখানে যতগুলো স্টপ আছে যেখানে ভালো ভালো মূর্তি রয়েছে সেগুলোতেও দাঁড় করাবে। আরেকটা কথা হলো, যিনি তৈরি করেছিলেন, মানে যিনি এই পার্কটা তৈরি করেছিলেন, তার কিন্তু এমন না যে তিনি বুদ্ধিজম ফলো করতেন বা তার বুদ্ধিজমের সাথে কোনো আলাদা করে ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেরকম কিছু ছিল না। তার শুধু খুব রাগ হয়েছিল, তার রাগেরই রিয়াকশন হলো এই পার্কটা। তার রাগ এই কারণে হয়েছিল যেহেতু বুদ্ধিজম একটা খুব পুরনো একটা ধর্ম, যেটার উপরে প্রচুর ইতিহাস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। সেরকম একটা মানে ঐতিহাসিক জিনিসকে এরা মানে কিভাবে ধ্বংস করে দিতে পারে কতগুলো মানুষ, কতগুলো জাতি বা গোষ্ঠীর মানুষ। তো সেই সূত্রে কিন্তু এই পার্কের জন্ম 2007 সালে। এখানে দেখা যাচ্ছে অলরেডি লাফিং বুদ্ধা রয়েছে এবং বুদ্ধদেবের মাথার মূর্তি রয়েছে। আর একটু দূরে ওনার একটা শোয়া
অবস্থায় একটা মূর্তি রয়েছে। বিভিন্ন রকমের এবং বিভিন্ন আকারের কিন্তু এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এখানে আমি গণেশ মূর্তি দেখবো এটা একবারও ভাবিনি। ট্রেন একটা স্টপে দাঁড় করিয়ে চলে গেল। আমি ভেবেছিলাম এখানে শুধু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, কিন্তু আমি ট্রেনে আস্তে আস্তে দেখালাম যে আমি গণেশ মূর্তি দেখেছি এবং আমি এখন দেখছি যে এখানে শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। আমি দেখাচ্ছি, যেটা আমি একদম আশাই করিনি। বিশাল বড়, এটা বিশাল বড়। এই যে গণেশের মূর্তি একটা নয় দুটো নয়, পুরো এই জায়গাটা পুরো এই লাইনটা ধরে রয়েছে। এই যে, আর তার পাশেই ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি, আর বুদ্ধদেবের বিশাল বড় একটা মূর্তি ওই দিকটা আছে। আমি আগে এই দিকটা একবার ভালো করে দেখিয়ে নি। আমার খুব রাগ হচ্ছে ওয়েদারের ওপর, আজকে প্রচন্ড রাগ হচ্ছে। তো এইরকম অনেকগুলো গণেশ ঠাকুরের মূর্তি এখানে দেখা যাচ্ছে। আমি তো ভাবতেই পারি না, আপনারা কি কেউ ভাবতে পারেন যে পর্তুগালের মতো একটা জায়গায় এরকম একটা পার্ক আছে? আর সেই পার্কটা এমন না যে সেটা এখানকার মানে পর্তুগিজ গভর্নমেন্ট থেকে এটা বানিয়েছে বা কিছু না। এটা একটা মানুষের তৈরি, একটা একা মানুষ নিজের পকেট থেকে পয়সা খরচা করে এই পার্ক তৈরি করেছে। আর আমি ছিলাম এতক্ষণ ওইদিকে যেখানে গণেশ ঠাকুরের সব মূর্তিগুলো ছিল, আর এখন আমি এসেছি এই জায়গাটাতে। আমার আসলে কোনো আইডিয়া নেই যে ইনি কোন দেবতা। তো আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি ঠিক বুঝতে পারছি না। এরকমও প্রচুর এখানে একদম এই লাইনটা ধরে অনেকগুলো এনার মূর্তি রয়েছে। আর এই যে এখানে আবার লাফিং বুদ্ধা, পুরো এই লাইনটা ধরে একদম এখান থেকে শুরু করে এই পাশে, আর একদম মাটিতেই রয়েছে ছোট ছোট বুদ্ধা মূর্তি, বিভিন্ন আকারে বিভিন্ন ভঙ্গিতে, এরকম ধরনের। একই রকমের নয় কিন্তু, এইখানে দেখুন। আমি ইনফরমেশন পেয়েছিলাম যে 200টা বুদ্ধদেবের মূর্তি, কিন্তু মানে এরকম কয়েকটা জুড়লেই তো 200টা হয়ে যাবে। তো আমার মনে হয় তার থেকে অনেক বেশি আছে। অসাধারণ সুন্দর একটা পার্ক, যেটা এরকম পর্তুগালের মতো একটা জায়গায় যেখানে এইগুলোর সাথে এই দেশের কোনো কানেকশনই নেই, সেইখানে একটা এরকম ধরনের জায়গা যে এক্সিস্ট করে, সেটা কিন্তু খুবই তাজ্জব ব্যাপার আর কি। এই যে এখানে আরো বিভিন্ন আকারে, লাফিং বুদ্ধার আকারে বা এমনি মঙ্ক আকারে অনেক রকম রয়েছে। এবার এখানে কিছু কিছু মূর্তি বুদ্ধদেবের মূর্তির মতো, লাফিং বুদ্ধার মতো, আবার কিছু কিছু, যেমন স্পেশালি এই মূর্তিটা অনেকটা মঙ্কের মতো দেখতে, মানে যারা মঙ্ক হন তাদের আকারে তৈরি। এবার হয়তো সেটা সব রকম কিছুকেই দেখানো হচ্ছে। মাথায় হাত দেওয়া মূর্তি, এখানে একটা বড় গোল জায়গা, আর এখানে আরেকটা, আর এখানে একটা সিঁড়ির মতো জায়গা যেখান থেকে আমি নেমে যাব একবার। এখানেও রয়েছে ওনার মূর্তি বিভিন্ন রকম। আমি এখন যাচ্ছি ওই দিকটায় যেখানে বুদ্ধদেবের একটা বিশাল বড় একটা শোয়া মূর্তি রয়েছে। এই হলো সেই অনেক বড় মূর্তিটা এখানে। এটা হলো এখানে সব থেকে বড় মূর্তি। এই যে আর এই হলো ওই সামনেটা। পার্কের আকারটা আমি বলেইছি যে পার্কটা কত বড়, তো সেই কারণে ধারণা করা যেতেই পারে যে এটা যদি একটা ওয়াকিং হয়, প্রায় অনেক ঘন্টার একটা পুরো একটা বড় হাইক আছে। হাইক মানে আর কি এরকম উপর নিচ, এগুলো তো সব পাহাড়ি রাস্তা, এই ওই দিকটা গেলে ওপরে হবে, একটু গেলে নিচে নামবে, এরকমই। কিন্তু অনেকটা একটা হাঁটার রাস্তা আছে এখানে, পুরোটাই এটা হাঁটার জন্যই তৈরি। ট্রেনে করে আসলে এরকম বৃষ্টির দিনে বা যাদের একটু হাঁটতে সমস্যা তাদের জন্য টয় ট্রেনটা ব্যবস্থা করেছে। তো আজকে ট্রেনটা আমার কাজে লাগলো। আর এই যে এখানে আরো রয়েছে লাফিং বুদ্ধার আরো মূর্তি, সোনালী কালারের।
এখানে বুদ্ধদেবের বড় বড় দুটো মাথা। মানে এই জায়গাটায় স্পেশালি এই পার্কটায় আমি এখন হাঁটছি, আমার একবারও মনে হচ্ছে না আমি পর্তুগালে আছি। আমার মনে হচ্ছে আমি কোনো একটা এশিয়ার কোনো একটা জায়গায় আছি, যেখানে সবকিছুই মানে এরকম টাইপের। এই পার্ক থেকে বাইরে বেরোবো আর দৃশ্য বদলে যাবে, আর ভেতরে ঢুকবো দৃশ্য বদলে যাবে। তো এই হলো এখানে, আর সব জায়গাতেই এরকম সিংহের মূর্তি তো আছেই, সিংহ হা করে আছে। এখানে মানুষজন সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে ওনার মতো করে শুয়ে। ময়ূর এখানে ভাবা যায়, এত কাছ থেকে ময়ূর আমি দেখেছি বলে তো আমার মনে হয় না। একটু পেখম তুলে নাচো, কেউ একটু নাচো। কেউ নাচবে না, এই উঠলো। এখানে একটা ব্যারিকেড করা, তো ওরা চাইলে ব্যারিকেডের ভেতরেও থাকতে পারে, আবার দৌড়ে এসে এখানেও আসতে পারে। এইদিকে বিভিন্ন কালারের আছে, একটা হলো যে কালারটা আমার মনে হয় খুব কমন, এই কালারটা, সেটা দেখছি। ওইদিকে আমি অন্য কালারেরও দেখছি, সাদাও দেখলাম। এই কালারটা ভীষণ সুন্দর, পালিয়ে গেল। এখানে এরা মাঠে ঘাটেও ঘুরতে পারে। এই যে সুন্দর বেরিয়ে বেরিয়ে হাঁটছে। আমাদের জাতীয় পাখি ময়ূর পর্তুগালে। আমি সত্যি এটা আমি কল্পনাও করিনি। আমি আরেকটু হলে এটা মিস করছিলাম, যে আমি দেখিনি এই জায়গাটা যে এখানে এক্সিস্ট করে। একদমই আমার মানে চোখেই পড়েনি। অনেক ময়ূর দেখলাম আমরা, আরেকবার একটু উপর থেকে দেখে নিয়ে এইটা উড়বে। তারপর কি খবর? বৃষ্টি বাদলের দিনে ঠান্ডা লাগছে না? জ্বর কাশি হয় নাকি এগুলো শুধু মানুষেরই রোগ? বাংলা বোঝে না হয়তো। ঠিক আছে, চলো টাটা। এখানে যতদূর আমার মনে হয় চাইনিজ ড্রাগন। এই যে এখানে আরো এরকম আরো কিছু রয়েছে। এখানে আবার এগুলো কয়েন দেওয়া, মানে পয়সা। পুরো একদম 2 সেন্ট 1 সেন্ট পুরো ভরে গায়ে। এই যে একটা 1 সেন্ট, এখানে পয়সা। লোকজন, আমার মনে হয় এগুলো পয়সা লোকজন চুইংগাম দিয়ে দিয়ে আটকেছে, মানে যে গাম আমরা চুইংগাম যেটাকে বলি খাই, সেগুলো দিয়ে আটকে গেছে পুরো। ওনার মূর্তি। এখানে আরেক রকমের মূর্তি। পার্কটা যে কত সুন্দর, এই পাশটা পুরো পাহাড়, মানে পাহাড়ি কেটেই তো পুরো তৈরি। এইটা আরেকটা। আবার মাছের ওপর দাঁড়িয়ে, রুই না কাতলা। এবং আমি যত ওই দিকটা নামবো তত আরো এরকমই ধরনের। ওই দিকটা একটা আরেকটা আছে, দেখি ওই দিকটা একটু যাই। এই যে আরো একটা। এবার এই রাস্তা থেকে বেরিয়ে আমি আরেকটু অন্য রাস্তায় যাব, দেখি এবার ওইখানে কিছু আছে, কিছু নতুন কিছু মিস করছি কিনা। হতেই পারে, মানে এখানে আমি শুধু বুদ্ধ মূর্তি ভেবে এসেছিলাম, সেখানে আমি কত কিছু দেখলাম। হয়তো আরো কিছু আছে, সেগুলোই এখন খুঁজবো। যতক্ষণ না বৃষ্টি আবার নামছে ততক্ষণ একটু খুঁজে দেখা যাক কি আছে আরো। পিছন থেকে ট্রেন চলে যাচ্ছে। আর যেটা আমি ভাবছিলাম এখন, যে এই পার্কটাকে যদি পুরোটা এক্সপ্লোর করতে হয়, আমার মনে হয় না এটা একদিনের কাজ, অসম্ভব। এত বড় একটা পার্ক কি করে লোকে একদিনে শেষ করবে? আর তাছাড়াও মানে এমন না যে শুধু মানে হাঁটলাম বা সব করলাম, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতো একটা মূর্তি। বলতে বলতে আরেকটা মূর্তি চলে এসছে। ছোঁয়া বারণ, অবশ্যই ছোঁয়া বারণ। আর এইগুলো ভীষণ সুন্দর। তো অনেকটা চাইনিজ
ওরকম দেখতে, মানে ওদের কোনো একটা কিছু হয়তো রিপ্রেজেন্ট করছে, চায়নার কিছু, সেটা আরেকটু ওইদিকে গেলে বোঝা যাবে। তো ওই দিকটাই আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এইগুলো চোখে পড়লো। এটা পুরো প্রচুর লম্বা, সারি দিয়ে একদম ওই অবধি রয়েছে। আমি সামনে গিয়ে দেখাই। এনার একটু রাগি রাগি মুখ, ইনি ঠিক আছেন, আর বাকি এরকমই। এখন আমি এই রাস্তাটা নেব। এই জায়গাটা দেখে আমার কিরকম একটা মনে হচ্ছে মায়ানমার বা এশিয়ার কোনো একটা, মানে অন্য কোনো শহর, এরকম ঠিক এই ব্রিজটাকে দেখে আমার মনে হচ্ছে। চলে এসছি এই পারে এইরকম সুন্দর একটা জিনিস। তো একদম ওই দিক থেকে ঘুরে গোল করে ঘুরে আসলাম, যা যা দেখলাম। আগেই বললাম ভীষণ বড় পার্ক, অনেক অনেক কিছু দেখার আছে। এরকমই প্রচুর রকমের এখানে মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবতার। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আরো একটা স্পেশাল প্ল্যান আছে। যখন এলাম দেখালামই কিরম বৃষ্টি, এখন যখন আমি আমার ঘোরা শেষ করছি এখানে, মানে ঘোরা শেষ নয়, এই ট্যুরটা শেষ করছি এই পার্ক, তখন দেখুন কিরম রোদ। মানে রাগ হবে না কেন? আপনারা যখন কেউ পর্তুগালে ঘুরতে আসবেন, বেশিরভাগই সবাই লিসবন আসেন বা আরো যে খুব চেনা শহরগুলো সেগুলোতে আসেন, কিন্তু যদি এই জায়গাটা আসতে হয়, লিসবন থেকে বা যে কোনো শহর থেকে অবিদোস শহর অবধি কিন্তু আপনারা পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। প্রথমে ট্রেন পাবেন, তারপরে ট্রেন থেকে আরো হয়তো একটা ট্রেন আর একটা বাস চেঞ্জ করতে হবে। কিন্তু এই জায়গাটা আসার জন্য কোনো ডাইরেক্ট ট্রেন বা বাস পাবেন না। এটা অবিদোস শহর থেকে 10 মিনিট ড্রাইভ। তো 10 মিনিটে আপনারা উবার করে নিতে পারেন। আর যদি নিজেরা ড্রাইভ করছেন তাহলে তো খুবই ভালো, অনেক কিছু দেখতে পারবেন। আর যদি উবার না করতে হয় তো 40 থেকে 50 মিনিটের একটা হাঁটা রয়েছে, ব্যাস। মানে খুব সুন্দর একটা জায়গা, আমি অবশ্যই রেকমেন্ড করব। খুব নতুনত্ব একটা জায়গা। আমাদের ওখানে তো এরকম হয়তো অনেক দেখা যাবে, এশিয়াতে এরকম অনেক দেখা যাবে, কিন্তু ইউরোপে পর্তুগালের মতো একটা শহরে এরকম একটা মানে সুন্দর জায়গা কিন্তু খুব আমার মনে হয় না কোথাও দেখা যাবে। তো এবার যেখানে যাব সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং হবে। আমি জাস্ট এখন শুরু করলাম, ওখানে যেতে আমার 2 ঘন্টা মতো লাগবে আরো। আপনাদের মধ্যে অনেকেই আমাকে আমার স্পেনের ট্যুরের সময় কমেন্ট বক্সে বলেছিলেন যে আমি বুল ফাইটিং যদি দেখাতে পারি। তো স্পেনের বুল ফাইটিং তো দেখাতে পারলাম না, কিন্তু আমি পর্তুগালের বুল ফাইটিং অবশ্যই দেখাবো আজকে আপনাদেরকে। এখন আমি চলেছি আরেকটা শহরের দিকে, যার নাম এভোরা। এভোরা পর্তুগালের দক্ষিণ অংশে আলেন্তেজো অঞ্চলে অবস্থিত। শহরটি লিসবন থেকে প্রায় 130 কিলোমিটার পূর্বে। চলে এসেছি যে শহরে আসার। আচ্ছা, আর এইখানে আমি যেহেতু সব জায়গায় ড্রাইভ করে আসছি, পার্কিং এর ব্যাপারটা হলো রাস্তার ধারে এইরকম পার্কিং পেয়ে যাওয়া যায়। এরকম প্রত্যেকটা জায়গায় পার্কিং থাকে, আর সামনে পার্কিং এর মেশিন থাকে। এমনিতে 2 ইউরো 3 ইউরোসে অনেকক্ষণ পার্ক করা যায় এইসব জায়গায়। শনিবার আর রবিবার করে দুপুর 2টোর পর পার্কিং ফ্রি হয়। সকাল 8টা থেকে শুরু হয়, 2টোর পরে ফ্রি হয়। তো এখন বুল ফাইটিং এ যাওয়ার আমার একটু সময় আছে। তার আগে এখানে একটা খুব সুন্দর চার্চ আছে, তো আমি সেই চার্চটাতে যাব এখন সবার আগে। আমি এখন হাঁটছি এরকম একটা রাস্তা থেকে। সবই এখানে পাহাড়ি রাস্তা, পাহাড় কেটেই সব শহর, পাহাড় কেটেই সবকিছু। এখানের বাড়িগুলো এরকম ধরনের। আমি চলে এসেছি এই চার্চটাতে, এবার ঢুকছি। ভীষণ সুন্দর। এই দিকটা আরো সুন্দর। ফিস ফিস করে কথা বলতে হচ্ছে কারণ এটা চার্চ। আশা করি আমার কথা শোনা যাচ্ছে।
এটা চার্চ, আর এই পাশেই একটা ভীষণ মারাত্মক জিনিস আছে, এখন সেই দিকেই এগোচ্ছি। এখনো আরো দুটো জিনিস দেখার বাকি। 2 নম্বর জিনিস এখন দেখতে ঢুকছি। 3 নম্বর হলো ষাঁড়ের গুঁতোগুটি। চলে এসছি আমার সেকেন্ড যেটা দেখাচ্ছিল, এই যে জায়গাটা এখন আছি আমি এক্ষুনি দেখাবো জায়গাটা। এটার নাম হলো চ্যাপেল অফ বোনস, মানে মাথার খুলি, শরীরের যত হাড় গোড় রয়েছে সেটা দিয়ে এই জায়গাটা তৈরি। চ্যাপেল অফ বোনস ইবোরার এক অদ্ভুত বা বলা যায় বেশ ভয়ঙ্কর দেখতে একটা গির্জা। এটা তৈরি হয়েছিল 1600 শতাব্দীতে। তৈরি করেছিলেন ফ্রান্সিসকান মঙ্করা। তৈরি করার কারণ ছিল শহরের কবরস্থানের জায়গার সংকট মেটাতে। তাই প্রায় 5000 মানুষের হাড় দিয়ে এই গির্জাটি তৈরি করেন। এই গির্জার কোনো এক দেওয়ালে পর্তুগিজে একটি বার্তা লেখা আছে, যার মানে হলো, আমরা যারা এখানে আজ রয়েছি একদিন তোমরা এখানে থাকবে। বড়ই ভয়ঙ্কর এই বার্তা, যা জীবনের ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্যকে দাবি করে। এটা হলো আমি যে ওই চ্যাপেলটায় ছিলাম তার একদম ছাদ থেকে ইবোরা শহরের একটা ছোট্ট ভিউ। চলে এসছি বুল ফাইটিং যেখানে হবে, স্টেডিয়ামটা এর ভেতরে। তো আমি যেখানে ছিলাম সেখান থেকে ওই 6 মিনিট মতো হেঁটে এই জায়গাটা, এবার ভেতরে ঢুকবো। চলে এসেছি, এই মাঝখানটা হবে যা হওয়ার, আর এই হলো চারিদিকের স্টেডিয়ামটা। এইটা হলো সব থেকে সামনের সিট, এইটা আমি নিইনি, আমি বসবো ওই ওপরে। তো ভাবলাম এটা একটু খালি আছে তো এখান থেকে দেখিয়ে দিই। তো এবার আমি উপরে চলে যাব, ওই উপরটা, আশা করি ওখান থেকে ভালোই দেখবো। আমি ছিলাম ওই নিচটা, চলে আসলাম ওই উপরটা। ওই নিচে যে সিটগুলো রয়েছে লাল লাল, ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, আর দুটো একটা আমি খালি দেখেছি কিন্তু এত এক্সপেন্সিভ ছিল যে আমি নিইনি। ওগুলো ছিল 55 ইউরো করে। আর এই আমার সিট নাম্বার 8, এটা হলো 27 ইউরো দিয়ে আমি পেয়েছি। আর এখান থেকেও আমার ভিউ তো খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালো একদম। আমি এখানেই বসছি, এখানে উঠে এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে আরামসে দেখতে পারবো। হলো পুরো জায়গাটা। এবার আরো কিছুক্ষণে শুরু হবে, একটু টাইম আছে এখনো। ঘোড়াগুলো নাচ করছে, যখন আমি ক্যামেরা অন করছি নাচ বন্ধ করে দিচ্ছে, এই আবার শুরু করেছে। ইতিমধ্যে মিউজিকের চালে চালে নাচ চলছে। বুলকে এখন বেরিয়ে গেছে। বেচারা বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি। মেন যুদ্ধ হলো এই লোকটার সাথে।
বুলের শিংগুলো কিন্তু ভোতা করে দেওয়া হয়েছে, যাতে শিং দিয়ে ও তেমন কিছু করতে না পারে, মানে স্টিল এখনো লাগবে কিন্তু তাও। এটা হচ্ছে যে মাঠটা বুলের কাছে ঘোড়াটা খাচ্ছে। বুল ফাইটিং মানুষের সাথে বুলের কাছে মাঠ ঘোড়া খাচ্ছে। বাহ, এত বুল ফাইটিং এর সব নিজে মার খাও না। দেখতে পাচ্ছেন কিনা জানি না, বুলটা রীতিমতো ব্লিড করছে, গা থেকে গল গল করে রক্ত পড়ছে। ওইগুলো খোঁচা খোঁচা জিনিসগুলো ওর গায়ের মধ্যে এইভাবে গেঁথে দিয়ে ওকে রাগাচ্ছে। এটা কিরম ধরনের খেলা, এটা কিরকম ধরনের খেলা, কিরকম ভাবে রক্ত পড়ছে ওর শরীর থেকে। তো আপনারা যারা যারা বুল ফাইটিং দেখতে চেয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই খেলা আমি দেখতে পারবো না, অসম্ভব। এই খেলা শেষ অবধি আমি কোনো মতেই দেখবো না। আমি প্রথমটা বুঝতে পারিনি যে ওই রকম হবে অ্যাকচুয়ালি, যে আমি ভেবেছিলাম হ্যাঁ নর্মাল ওই ধাক্কা ধাক্কি হেন তেন, আমি কোনোদিন দেখিও নি সত্যি কথা বলতে, ইউটিউবে বা কোথাও আমি কোনোদিন জীবনে কোনোদিন দেখিনি। এটা প্রথমবার। প্রথম ঠিকই চলছিল, যেটা আমি দেখালাম, জাস্ট ওই দৌড়াচ্ছে, ওই ওকে ওরম রাগাচ্ছে ওইটা দিয়ে, আমি ওইটুকুই ভেবেছিলাম। আমি এতটা ভাবিনি যে এরকম একটা জলজ্যান্ত এত বড় প্রাণী তাকে এরকম ভাবে তড়পিয়ে কিভাবে রক্ত পড়ছে, মানে ওগুলো গাতে থাকবে, ওগুলোর পুরো শরীরে এই বড় বড় এক একটা, মানে কি বলবো, ওগুলো আমার ভাষা হারিয়ে ফেলছি। ছুরি, যেমন ছুরি একটা 1 হাত লম্বা যেরকম ছুরি হয়, ওরকম ছুরি 1 হাত লম্বা ছুরি ওকে ডিজাইন করেছে। আর প্রায় যতটা আমার হাত দেখা যাচ্ছে ততটা লম্বা লম্বা জিনিস ওইগুলো ওর গায়ের মধ্যে এরকম ভাবে গেঁথে দিচ্ছে, দিয়ে ওকে ওইভাবে রাগাচ্ছে। বেচারা রক্ত গল গল করে রক্ত পড়ছে, ওরম করে দৌড়াচ্ছে। আর যে মানুষটা এটা করছে সে বসে আছে ঘোড়ার পিঠে, তার একটা বিন্দু মাত্র তার কোথাও টাচ হচ্ছে না। বুল যদি কাউকে মারে সে গিয়ে মারছে ঘোড়াকে। আর যতক্ষণ ওর রক্তটা দেখেছি আমি বুঝতে পারিনি যে ওটা কি, আমি ভাবলাম হয়তো কোনো ম্যাগনেটিক কিছু বা আঠালো কিছু হয়তো লাগিয়ে দিচ্ছে শুধুমাত্র ওকে টাচ করার জন্য বা খেপানোর জন্য। এই খেলা এখন 1 ঘন্টা চলবে। তো বুল ফাইটিং এই অবধি, এটাই প্রথম, এটাই শেষ। আর আমি এটা দিতাম না, সত্যি কথা বলতে আমি এই খেলাটা দিতামই না, আমি এটাকে পুরো বাদই দিয়ে দিতাম আমার এই ভিডিও থেকে আজকে। আমি শুধুমাত্র এই কারণে দিচ্ছি যে আপনারা দেখুন, এবং যারা এই খেলাগুলো দেখতে চান প্লিজ দেখতে চাইবেন না। আমার মতো হয়তো আপনাদের অনেকেরই আইডিয়া নেই। আমি সত্যি ভেবেছি ওই ছোঁয়াছুঁয়ি টাইপের খেলা হবে, ওরকম ভাবে ওকে ওই লাল কাপড় দেখাবে, ওদিকে দৌড়াবে, ওদিক থেকে এদিকে দৌড়াবে, সামনে ঘোড়া দৌড়াবে, যেভাবে শুরু হলো ঘোড়াদের নাচানাচি দিয়ে, মানে একটা খুব হ্যাপিলি জিনিসটা শুরু হলো, তারপর যে এরকম মর্মান্তিক দিকে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। তো এটাই আমি দিতাম না, তাও দেব শুধুমাত্র এই কারণেই যাতে আপনারা জানতে পারেন যে এই জিনিসটা কতটা জঘন্য। তবে এখানেও আগে মেরেই দিত, স্পেনে যেটা করে, কিন্তু এইখানে প্রচুর প্রতিবাদ হয়েছে। কিন্তু এই খেলার ট্রেডিশনটা এতটাই স্ট্রং এই দুই দেশে যে খেলা বন্ধ করা যায়নি এখনো অবধি, তবে অনেক কমেছে, আগের থেকে প্রচুর কমে গেছে বুল ফাইটিং খেলা। আর মানে পর্তুগালের প্রায় 90% জায়গায়, যেসব জায়গায় বুল ফাইটিং হয় সেখানে বুলদেরকে টর্চার সেমই হয়, যন্ত্রণা সেমই দেয়, কিন্তু মেরে দেয় না। এদেরকে ট্রিটমেন্ট করে তারপর তাদেরকে ঠিক করে রাখে।
তো যাই হোক, এটা দেখতেই এখানে এসেছিলাম। এখন আমি এখান থেকে চলে যাব। তখন ওখান থেকে বেরিয়ে একটা র্যান্ডাম খাওয়ার জায়গা খুঁজছিলাম। তো রাস্তায় প্রায় 40 মিনিটে একটা মল পড়লো। এই হলো মলটা। তো আমি মলটা বেশি ঘুরবো না, আমি ডাইরেক্ট এখন ফুড কোর্টের দিকে যাব, তারপর খেয়ে দিয়ে ভিডিও শেষ করে এখান থেকে চলে যাব। আমি জাস্ট ঢুকলাম আর মলটা বোধহয় এখন বন্ধ হচ্ছে, মানে খাওয়ার তো খোলা, কিন্তু ওই কিছু কিছু দোকান দেখছি বেশ একটু বন্ধ বন্ধ। তো আমি একটুখানি একটা আইডিয়া দেওয়ার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো এই ওপরটা হলো সব খাওয়ার জায়গা, আর এইখানে এরকম ছোট ছোট জারা, তারপরে আরো হ্যালোউইনের জিনিসপত্রের দোকান, চশমা, প্রিমার্ক, মিও, এখানকার সিম কার্ড, আর ওইদিকে বোধহয় রেস্টুরেন্ট আছে। আর এখানে সব ওই জুতো, তারপরে জামা, এরকম সব দোকান। আর এইখানে আমি সব দেখতে পাচ্ছি খাবারের দোকানগুলো। তো এটা একটা ফুড কোর্টের মতো, যেটা আমি এখান থেকে উঠবো। আর নিচেও দেখছি এখানে কিছু ওই মিষ্টি জিনিসপত্র রয়েছে। এটা কি আমার কোনো আইডিয়া নেই, কিন্তু মনে হচ্ছে এই মিষ্টি পাউরুটির মধ্যে আরো মিষ্টি দিয়ে একটা ব্যাপার তৈরি করেছে। ফুড কোর্ট দেখলেই আমার প্রথম যেটা মনে পড়ে সেটা হলো মাইসোর মশালা দোসা। মানে চোখ চারিদিকে যেন সেটাই খুঁজছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো ইন্ডিয়ান ফুড কোর্ট নেই। তো আর থাকলেও আমার মনে হয় না আমি যেটা মাইসোর মশালা দোসা বা কিছু পেতাম। তো যাই হোক, দেখি এখন কি পাই। লোকজনের বড্ড ভিড়। এখন বাজে 7:15। তো এই খাবারটা হলো ইয়াকিসোবা, জাপানিজ নুডলস। এটা হলো টোফু দেওয়া আর কিছু ভেজিটেবলস দেওয়া। বেশ ভালো খেতে। এবার তাড়াতাড়ি করে একবার খেয়ে নেবো, এবার খেয়ে দিয়ে দেখা হবে। ডিনার শেষ, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।